চুপ থাকার জন্য কল করা হয়েছে বুঝি? সুরেলা মুখটাও গম্ভীর হয়ে আসে। আম্মা জানতে চাইছিলেন কখন ফিরবেন। আসছি। সুরেলা কল কেটে জানায়। আসছে আপনার ছেলে। রেবেকা বানু হাসলেন। রাগ করে একেবারে বাপের বাড়ি চলে যাস না কেন? সুরেলা কিছু বলল না। রেবেকা বানু আর ঘাটে না। মেয়েটাকে ছেলে বউ হিসেবে মেনে নিতে কষ্ট হয় তার। তিনি এখনও ভাবেন যদি কোনো চমকপ্রদ কিছু ঘটত আর সুরেলা নামক মেয়েটি তার ছেলের জীবন থেকে গায়েব হয়ে যেত, তিনি পছন্দ মতো একমাত্র আদরের ছেলের জন্য বউ খুঁজতেন। রাতের খাওয়া দাওয়া শেষে সুরেলা হাতের কাজ গুছিয়ে নিজ কামরার দিকে যাচ্ছিল। সিঁড়ি পেরিয়ে বামে মোড় নিতেই চাচা শ্বশুর রমজান মিয়ার মুখোমুখি হয় সুরেলা। রমজান মিয়া সুরেলাকে দেখে থেমে যান। আপাতমস্তক দেখে বাঘা হাসেন। সুরেলা পাশ কাটিয়ে চলে যেতে নিলেই রমজান মিয়া সামনে প্রকট হয়ে বাধা দেয়। সুরেলার মুখে পান ছিল, সে পিচকারি ফেলে তেজস্বী গলায় বলে, রাস্তা ছাড়েন, ভালো হবে না কিন্তু। কি খারাপ করবি তুই? তুই তোকারিতে সুরেলার গা জ্বলে পুড়ে ওঠে। সিও পায়ের দিকে ইঙ্গিত করে বলে, জুতা দেখছেন? নতুন শক্ত জুতা আপনার ভাতিজা কিনে দিয়েছে, গালের চামড়া ছিলে নেবে। রমজান মিয়া আগুন ঝরা চোখে যান। ভালো মন্দ খেয়ে তেল বাড়াচ্ছে তোর, তাই না? তেল কিভাবে কমাতে হয় রমজান ভালো করে জানে। আগে তোর ভাতারকে সাইজ করি, তারপর তোর দেখে নিব বান্দির ভাব দেখালে মন। কথা শেষ করার অবকাশ নেই। সুরেলা মুখে হাত চেপে অবাক চোখে তাকায়। রেবেকা বানু চর মারতেই ক্ষান্ত হননি, রাগত স্বরে বললেন, তুমি তোমার ঘরের বউ মেয়ের সাথে কেমন আচরণ করো? আমি ফিরে পুচ্ছি দিতে যাইনি, কিন্তু আমার ঘরের বউয়ের সাথে এমন আচরণ তো আমি সহ্য করব না রমজান। রমজান মিয়া ডাকলেন না, চিবুকে হাত বুলিয়ে একগাল হেসে বলেন, সব খারাপ চললে তো সব দিক দিয়েই বাস আসে। ভাবি কাজটা কি ঠিক হলো? রেবেকা বানু দাম্ভিক সুরে বলেন। আমার ছেলের বউয়ের অপমান আমারও অপমান। রমজান মিয়া অদ্ভুত ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে গেলেন। সুরেলা অবাক চোখে শাশুড়ি মুখপানে তাকিয়ে রয়। ইনি কি সেই যে কদিন আগেও যাচ্ছে তাই বলে অপমান করে যেতেন, আজ নিজেই অপমানিত হওয়া থেকে বাঁচালেন? লাকসাহেব ঠিক বলতেন, আম্মা যতটা দেখান আদতেও ততটা অহংকারী নন। রেবেকা বানু হঠাৎ সুরেলার ওপর চড়াও হন, চাপা ধমকে ওঠেন। আমার সাথে তো খুব চাপা উড়াস, আর দরকারে বোভায় ধরে। সুরেলা নিরীহ ভাব ফুটিয়ে বলল। আমি বললে তো আমারই দোষ ধরতেন, জানি আমি। রেবেকা বানু বিরক্ত মুখে বলেন, ঘরে যা, আর সকালে জলদি উঠবি, অনেক কাজ আছে। না করলে সেটা আগেই বল, আমি আবার কারো কথা শুনতে পারবো না। কে কথা শোনালো? সুরেলা আগ্রহ প্রকাশ করে। রেবেকা বানু ফটাফট জবাব দিল। যার কাছে নালিশ করতে সেই শোনায়। সুরেলার মুখটা ভোতা হয়ে আসে, একটু খারাপ লাগা কাজ করে। রেবেকা বানু চলে যায়। সুরেলা ছোট ছোট পায়ে এগিয়ে যায়। চপ্পল জোড়া চপর চপর ধ্বনি সৃষ্টি করে। পায়ে বাঁধা সোনার উপরে চড়ি ক্ষীণকায় সুরেলা তান বাজায়। হাতের স্বর্ণের 2 জোড়া বালা খুচু খুচু জাতীয় শব্দ বানায়। আঁচলে বাঁধা স্বর্ণের চাবি রিং ঘুরিয়ে সুরেলা রওশনের ঘরের দরজায় খটখটায়। দরজা খুলে সুরেলা পান খাওয়া টকটকে মুখ নাড়িয়ে কিন্নি কিন্নি ভাব ফুটিয়ে তুলে বলল, দেবর সাহেব, কাল হলুদ সহ তত্ত্ব নিয়ে যাচ্ছি। আপনি বাড়তি কিছু উপঢৌকন হিসেবে পাঠাতে চাইলে আপনার একটি মাত্র ভাবিকে স্মরণ করতে পারেন। সুরেলার বলার ভঙ্গিতে রওশন হেসে দিল। না, এখন আর মেয়েটাকে দেখলে বুকটা সেভাবে হাহাকার করে ওঠে না, তবে কোথাও একটুখানি খারাপ লাগে। মেয়েটাকে ঘিরে কত স্বপ্নই না দেখেছিল, কিন্তু যখন স্বপ্নগুলো দুঃস্বপ্নে পতিত হলো, রাগে কাজ চলছিল তার। রিজ ভাইয়ের সাথে মেয়েটাকে সহ্য হচ্ছিল না। বশবর্তী হয়ে সেদিন জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মেরেছিল। ডেকি ঘরের দরজাটাও সেই আটকিয়েছিল। এখন সেসব মনে পড়লে লজ্জায় চোখ মেলাতে কষ্ট হয়। কি হলো, কোথায় হারালেন? সুরেলার প্রশ্নে রওশন নতমুখে জবাব দিল, ধন্যবাদ ভাবি, পাঠানোর মতো কিছুই নেই। আপাতত ফতুরামি। চিঠিপত্র? ফোনে কথা হচ্ছেই। ওফো, ভালো ভালো। রওশন মাথা চুলকে হেসে দিল। হঠাৎ খেয়াল করে রিজ ভাই আসছে। সে সুরেলাকে ইশারা করে বলল,
ওই দেখো তোমার উনি আছে, এসে পান চিবোচ্ছে, দেখলে মুখটা ছেঁচে দিবে। যাও যাও, পান ফেলে মুখ পরিষ্কার করে নাও, পান ভাইয়ের চোখের কাটা। সুরেলা ঘাড় বাঁকিয়ে দেখে নিল জনাবকে। গম্ভীর মুখটা দেখতে 5 হাতটা শ্রাদ্ধ। সুরেলা মুখ কষে বলল, ভয় পাই না ওনাকে। আম্মা বানাচ্ছিল, আমিও একটা চেয়ে নিলাম। বেশ খেতে, কিন্তু ভাবছি এখন থেকে রোজ নিয়ম করে দুবেলা পান চিপ। শুনিয়ে বলল সুরেলা। নওরিজের কানে সব কথাই পৌঁছে। সে এক নজর তাদের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। রওশন কপাল চাপড়ে বলে, আজ তোমার খবর আছে মনে হচ্ছে, সূচি বায়ুর রোগের সাথে পাঙ্গা নিতে নেই। সুরেলা হেসে চলে যেতে নাই। রওশন চেয়ে দেখে তার প্রস্থান। হঠাৎই কিছু মনে পড়ে, ডাকলো, সুরেলা ভাবি একটু দাঁড়িয়েও তো। সুরেলা পিছু ফিরতে রওশন হাওয়া। একটু পরে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসে সুরেলার দিকে, বাড়িয়ে বলল, এটা তোমার জন্য, আমার বিয়ের দিন পড়বে। সবাইকেই দিয়েছি, রিনা আপা, ছবি আম্মা, চাচি, এমনকি রূপ ইকরার জন্য শাড়ি নিয়েছি। সবাইকে দেওয়া হলেও তোমাকে আজ দিলাম। সুরেলা খুশি মনে হাতে নেয়, উকি দিয়ে দেখে শাড়ির ঝলক। হালকা গোলাপি রঙের জর্জেট শাড়ি। সে ধন্যবাদ জ্ঞাপন করে পার বাড়াবে। রওশন হুট করে বলে ওঠে, সরি ভাবি। সরি কেন? সুরেলা অবুঝ চোখে তাকিয়ে। রওশন স্মিত হেসে চলে যায়। সুরেলা অতশত না ভেবে পা চালায়, তবে ঘরে না গিয়ে রিন আপার সাথে দুকাল গাল গপ্প করে নেয়। ইকরাম উল্লার সাথে মজা উড়িয়ে ইকরা ইয়ামিনের গাল টিপে রূপসার ঘরে যায়। মেয়েটা সর্বক্ষণ উদাস থাকবে, কিছু বলি কেঁদে কেঁদে সিনভাই নামে শত অভিযোগ শোনাবে। সে রূপসার সাথে দুদণ্ড সময় পার করে তবেই ঘরে যায়। নওরিজ বিছানায় আদশা হয়ে ল্যাপটপ ব্যবহার করছিল। সুরেলাকে আসতে দেখে একবার চোখ তুলে তাকালো শুধু। সুরেলা মুখ বাঁকিয়ে দরজা লাগাই, গুনগুনিয়ে আলমারি খুলে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পরে ফিরে এসে সুরেলা আকাশ থেকে পড়ে, ছুটে যায় নওরিজের কাছে। মেঝেতে পড়ে থাকা শাড়ির টুকরোগুলোর দিকে অসহায় চোখে তাকিয়ে পড়ল, মাথা খারাপ আপনার? নতুন শাড়ি এভাবে কেটে কুটে? সুরেলা কি বলবে ভেবে পায় না। রওশন ভাই শখ করে শাড়িটা উপহার দিল, বিয়েতে পরার অনুরোধ করলো। আর লোকটা কাঁচি দিয়ে কুচি কুচি করেছে। সে কাঁচি ছিনিয়ে নিয়ে খেকিয়ে ওঠে। করছেনটা কি? শাড়ি কেন কাটছেন? নওরিজ হাত দিতেই টেনে আরেক টুকরো করে শাড়িটা। সুরেলার চোখে চোখ রেখে রাশভারী গলায় বলল, এই শাড়ি আমি পরা তো দূরে থাকলেও আলমারিতে রাখার অনুমতিটুকুনও দিব না। কেন শুনি, শাড়িটা কি দোষ করেছে? আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। আলমারিতে শাড়ির অভাব নেই, তবুও আমি উদিতা মাসিকে ডেকে নিচ্ছি। তার কাছে বেনারসি সহ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে। কাল বাড়ি এলে শাড়ি পছন্দ করে রেখে দিবেন। সুরেলা কটমট চোখে তাকিয়ে দেখে নরিস তার চাহনিকে আমলে না নিয়ে বিছানে গা এলিয়ে দেয়। সুরেলা রেগে বোম ঝগড়ুটে ভঙ্গিতে তেড়ে এসে কিছু বলতে উদ্যত হয়। নরিস তার আগেই ফোড়ন কাটল। সুরেলা জামার সামনের বোতাম দুটো আটকান, আমার চোখগুলো ঘুরে ফিরে ওখানেই যাচ্ছে। মন বেসামাল হলে আমি রাগ অভিমান গুনব না। খপ করে জামার গলা চেপে ধরে বেটা লুচ্চামি গেল না। সে আঙ্গুল তাক করে বলল, মাথা ঘোরাবেন না, ভালোই ভালোই বলুন শাড়ি কেন কাটলেন? রওশন ভাই ওনার বিয়ের দিন পরতে বলেছিল শাড়িটা। সুরেলার আফসোসের অন্ত নেই। সবচেয়ে বড় কথা, রওশন ভাইকে কি জবাব দিবে? তার তো ইচ্ছে করছে লোকটার গলা টিপে ধরতে। সমস্যা কি শাড়িতে? নরিজকে প্রতিক্রিয়াহীন দেখে সুরেলা রেগে যায়। তেরে গিয়ে গায়ের কম্বল টেনে উদাম করে দেয়। চেটচেটে সুরে বলে, কথা বলছেন না কেন এই লোক? আমি রেগে গেলে কিন্তু খবর করে দিব। নরিজ উঠে আসে, সুরেলার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ল। গলার আওয়াজ নিচে করো সুর, আমার সামনে গলাবাজি চলবে না। লম্বা চওড়া নওরিজের সামনে সুরেলা চুনোপুটি, তবে তার তেজ কোনো অংশে কম না। সেও চোখে চোখ রেখে সিনা টান টান করে দাঁড়িয়ে বুকে মৃদু ধাক্কা দিয়ে তেজস্বী কণ্ঠে বলল, 100 বার গলাবাজি করব। কি করবেন শুনি? নরিজ চেহারায় কাঠিন্যতা ভাব ফুটিয়ে বলল, না, আপনি কোথাকার কোন প্রেসিডেন্ট? ঘুষ খাওয়া, পেট মোটা, অন্যের ফরমাইশ খাটা চৌকিদারে। আমি সুর ডরাই না। চৌকিদার বনাম নওরিজের ইগোর দফারফা। চোখ রাঙ্গায় সে। সুর বেশি বেশি হচ্ছে কিন্তু। বলেন কম কম হচ্ছে? আপনি তো ঘুষখোর, স্বার্থপর, অহংকারী, জালিম, জোচ্চোর,
বনহাতি আর আর মনে করার চেষ্টা করলেও মনে করতে পারে না সুরেলা। তাই নাকের ডগায় আঙুল ঘষা দিয়ে কটমট করে বলল, আর মনে পড়ছে না, মনে পড়লে বলবো। আর তুই একটা ডাইনি। নরিচ আরেকটু এগিয়ে আসে, দুজনেই কাজ ছুঁইছি, তবে ছুঁইনি। ডাইনি বলে সুরেলা মুখ মুছড়ে বলে, আমি যদি ডাইনি হতাম আপনার ঘাড় আগে মটকে দিতাম, সুবিধাবাদী কোথাকার। তোকে তো আমি। নরিচ বলতে নিয়েও থেমে যায়। সুরেলা ভুর উঁচিয়ে জানতে চায়, আমাকে কি? নরিচ শব্দহীন ঠোঁট নাড়িয়ে কতিপয় বাক্য পাঠ করে। শব্দ কানে না পৌঁছালেও সুরেলার ঠোঁট নাড়ানোতেই পৌঁছে যায় সব। চোখাচোখি বিচ্ছিন্ন হয়, দূরত্ব তৈরি হয়। বিড়বিড় করে কম্বল টেনে বিছানার একপাশে শুয়ে পড়ে সুরেলা। নরিচ কপালে আশ্রে পড়া চুলগুলো পেছনে ঠেলে হাসে। এক একে শার্টের বোতাম খুলে নেয়। সুরেলা তা খেয়াল করতে চেঁচিয়ে উঠল, আমার কাছে আসার চেষ্টা করলে পিটিয়ে তক্তা বানিয়ে দিব। স্বামী কাছে আসতে চাইলে তাকে ফিরিয়ে দিতে নেই। হাদিস কালাম জানিস না নাকি? আপনি জানেন না স্ত্রীর অনুমতি ছাড়া কাছে আসা নিষেধ? নরিচ লাইট নিভিয়ে দিয়ে বলল, জামার বোতাম খুলে তুই তো ইশারা করলি। আমি নাদান পুরুষ? সুরেলা দেওয়ালে কপাল ঠুকে অজ্ঞান হওয়ার খায়েশ জাগে। আহা, নাদান পুরুষ বেটা পদ। আমাদের মধ্যে রাগারাগি চলছে, আপনি রেগে আছেন, সাথে আমিও। একটানা রাগারাগি করে একঘেয়েমিতা কাজ করছে। একটু ছুটি নিতে চাচ্ছি। রাতটুকু ভাব করে সকাল থেকে রাগারাগি কন্টিনিউ করব। নরিচের চটপটে জবাব সুরেলা ঠোঁটে ঠোঁট চেপে চুপটি মেরে যায়। মুখ ফিরিয়ে কম্বল শক্ত করে গলব্দি ঢেকে নেয়, তবে কাজ দেয় না। আস্তে ধীরে তুলে উষ্ণ কম্বল সরে এক শক্তপোক্ত কম্বল আবৃত করে নেয় কমলমতি দেহখানা। রাশভারী হয়। বিছানার চাদর খামছে ধরে সুরেলা। নরিচ গালে চুমুকে ভাইয়ের মতোই খারুশ। সে অপর গালে চুমু দিয়ে সরে আসে সুরেলার উপর থেকে। বালিশে মাথা রেখে পিঠ ফিরে শোয়। সুরেলা খিচে রাখা চোখ মেলে তাকায়। কি হলো? উস্কি দিয়ে এখন মজা নেওয়া হচ্ছে? শয়তান কোথাকার! সে খ্যাপাটে ভঙ্গিতে দূরত্ব খুঁচিয়ে উন্মুক্ত পিঠে দাঁত কপাটি বসিয়ে দিল। নরিচ দাঁতে দাঁত চেপে বলল, ডার্লিং ছাড়, লাগছে আমার। সুরেলা দাঁতের দংশনে উদম ফর্সা পিঠ জুড়ে নকশা আঁকে। নরিচ মুখে হম্বিতম্বি দেখালো। নিজেকে বাঁচানোর প্রয়াস দেখে না। যেখানে শিকার স্বেচ্ছায় ঘায়েল হতে চায়, শিকারী কি বা দোষ? সুরেলা বিজয়ী হেসে ব্যঙ্গ করে বলল, আপনি বাঁচলে বাপের নাম, নিজেরটা 16 আনাই বোঝেন, স্বার্থপর লোক একটা। আমি স্বার্থপর? নরিচের শান্ত গলা। সুরেলা হঠাৎ মলিন মুখে বলল, তা নয়তো কি? গরিবের ঘর থেকে মেয়ে এনে সংসার পাততে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গরিবের ঘরে বোন পাঠাতে পারেন না। নরিচ সুরেলাকে টেনে বুকের নিচে ফেলে, হাতে হাত বেঁধে বন্দিনী বানায়। আমার জায়গায় সিন হলে কি করতো? মন থেকে বলবি। সুরেলা মুচড়ামুচড়ি করে বলে, আমার ভাই আপনার মতো সুবিধাবাদী না। ধনী গরিব দেখতো না, বরঞ্চ একটা সুন্দর মনের মানুষ খুঁজতো। তাই না? নরিচের ব্যঙ্গাত্মক সুর। সুরেলা তৎক্ষণিৎ জ্বলে পড়ে উঠল। আমার ভাইয়ের আপনাদের মতো গাড়ি বাড়ি টাকা না থাকতে পারে, খাঁটি ধাঁচে করা একটা মন আছে। যাকে ভালোবাসবে তার জন্য কলিজা ছিঁড়ে বের করে দিতে দুবার ভাববে না। রূপসার তো 7 কপাল যে ভাইয়ের মতো কাউকে পেয়েছে। কেউ কাউকে পায়নি, পাবেও না। ওসব আবেগ দুদিন যেতে না যেতেই হাওয়া। পুরে ঘর থেকে রাজপ্রাসাদের সফর আনন্দের, কিন্তু রাজপ্রাসাদ থেকে কুড়ে ঘরের সফর নির্মম পরিহাস। ভালোবাসা থাকলে কুড়ে ঘরেও রাজপ্রাসাদ মনে হবে, আর না থাকলে রাজপ্রাসাদ জাহান্নামের কোনো অংশ কম লাগবে না। অভাব যখন পাটি বিছিয়ে বসবে, ভালোবাসা জানালা দিয়ে পালাবে ডার্লিং। সেদিন বুক ফুলিয়ে বললি সিন রূপের সম্পর্কে আমি বাধা হলে তুই আমার সাথে থাকবি না। কেন বললি সুর? বুক কাঁপিনি বলতে? সেদিন ভাইকে পেছনে রেখে আমার হাত ধরেছিলি, আজ সামান্য বিষয়ে হাত ছাড়তে চাচ্ছিস? এই আমার প্রতি তোর ভালোবাসা? হ্যাঁ বল। কণ্ঠে উপচে পড়া ক্রোধ। সে মেয়েকে ছাড়া দুদণ্ড ভাবতে পায় না। সে তুচ্ছ কারণে কিভাবে ছেড়ে যাওয়ার কথা বলে। এ কথা প্রেমিক পুরুষের মনে কতটা ঝড় তুলেছে তার খবর কে রাখে? নরিচ সৌন্দর্যবদ্ধ ঘাড়ের বেশ খানিকটা নিচে ধারালো দাঁত বসিয়ে দেয়। সুরেলা শান্ত হয়ে আসে। নরিচ বুকে মাথা রেখে চোখ বুজে বলল,
ইউ হার্ট মি ডার্লিং। সুরলা চোখ ভরে গেল নিমিত্তে জনভগ্ন কণ্ঠে বলল, আমার ভাই কোটিতে একটা, রূপসাকে খুব ভালো লাগবে, দেখে নিয়েন। আমি জানি সিন কেমন, কিন্তু ওর সাথে রূপ মানিয়ে নিতে পারবে না। বয়স কত রূপের? 15 বছর কয়েক মাস। এখন বয়সটা আবেগের, তাই বাস্তবতা চোখে ধরা দিচ্ছে না। যখন ম্যাচুরিটি আসবে কপাল চাপড়াবে। কি ভুল করেছে ও, সারা জীবন আফসোসের ঘানি টানতে হবে। ও বাচ্চা মতে ভরা, অবুঝ, কিন্তু তোর ভাই তো বুঝদার। এত বড় একটা কাণ্ড কি করে ঘটালো বিবেকে বাঁধেনি। আমি স্ট্যান্ড নিলে জেলের ঘানি টানতে টানতে বুড়ো হবে। ওরা দুজন দুজনকে নিয়ে খুশি, মাঝখান থেকে আপনি নাক গলাচ্ছেন কেন? তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন কেন আপনিও একই ঘাড়ের মাঝি? এখন সাধু সাজা হচ্ছে? আমাকে ভুজুং ভাজুং পরিয়ে কাজী অফিসে নিয়ে গিয়েছিল কে শুনি? নিজে করলে ভালোবাসা, অন্যরা করলে আবেগ। শর্ত, কানের কাছে প্যান করবি না। নরেশ সুরেলাকে ঠেলে সরিয়ে দেয়। সুরেলা ফিরে আসে ভয়ঙ্কর রূপে, বলিষ্ঠ দেহের উপর চাড়াও হয়, মাথার দুপাশে কোনো ঠেকিয়ে ঝুঁকে আসে মুখের উপর, ফিসফিসিয়ে বলে, হিরো হয়ে ভিলেনগিরি করতে গেলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। আমাকে হালকাভাবে নিয়েন না, আমাকে হালকাভাবে নেবেন না, আমিও চৌকিদারের বউ। নরেশ ঠোঁট পাকেই কিছু বলবে বলে সুরেলা বলতে দিল না, ঠোঁটে ঠোঁট চেপে চুমু খায়। নরেশ মুখ ফিরিয়ে নেয়, নাক মুখ কুচকে বলে, জর্দার ঘ্রাণ আসছে, ব্রাশ করে আয় যা। সুরেলা কপালে কপাল ঠুকে দেয়, খুঁতখুঁতে লাটসেপ ঘুরে ফিরে ব্রাশে আটকায়। সে এক গাদা পেস্ট দিয়ে ব্রাশ করে এসেছে, তারপর নাকি জর্দার ঘ্রাণ আসছে। সাদ, আমি একটা কথা বলবো ভেবেছি, আপনি কেমনভাবে নেবেন বুঝতে পারছি না। সাদমান বইয়ের পাতা উল্টায়, বই থেকে নজর ওঠেনি। রূপালীর কথা কর্ণগহ্বরে পৌঁছেছে কিনা বোঝা মুশকিল। রূপালী ছেলের কাপড় চোপড়গুলো আলমারিতে রেখে বলল, সাদ শুনছেন? সাদমান এখনো বইয়ে ডুবে। রূপালী সরাসরি তাকায় সাদমানের দিকে, লোকটা কি শুনছে না? সে এবার ভলিউম বাড়িয়ে দেয়। সাদ শুনছেন আমার কথা? সাদ। গম্ভীর মুখে হাসি রেখা উকি দিতে চায়। রূপালী কপাল কুঁচকাল। সাদ হাসছেন কেন? তুমি বদলে যাচ্ছ রূপা, এই জন্যই হাসছি। রূপালী টারা চোখে চায় লোকটার হাতে হিমুর রূপালী রাত্রি বই। রূপালীর চোখ উল্টায়। এই হিমু চরিত্র তার কাছে বিরক্ত লাগে। কিভাবে বেচারি রূপাকে কষ্ট দেয়। রূপা, জি বলুন। অনেকদিন জ্যোৎস্না দেখা হয় না, সুরজপুরের জঙ্গলে আমার সঙ্গে জ্যোৎস্না দেখবে? রূপালী রূপার মতোই হেসে ওঠে, বলল। আপনি কি হিমু সাজছেন? সাদমান অবশেষে বই বন্ধ করে রূপালীর দিকে ফিরে চশমাটা খুলে বলল, তোমার বইয়ের তাকে ছিল বইটা, হুমায়ুন স্যার নাকি অনেক রোমান্টিক লেখেন, তাই পড়লাম একটু, যদি কাজে লাগে। রূপালী হাসলো। আনরোমান্টিক ভূত রোমান্টিক হতে চাইছে নাকি? নিমপাতেই যতই মধু ঢালো, নিমপাতা মিষ্টি হয় না। রূপালী বিছানায় ঘুমন্ত ছেলের অপর পাশে শুয়ে গলব্দি লেপ টেনে বলল, একটা কথা বলতে চাইছি সাদ। ইদানিং খেয়াল করেছি তুমি একটু বেশি সাত করছো, কাহিনী কি রূপা? প্রেমে টেমে পড়লে নাকি? রূপালী যার পরনে অবাক অস্বস্তিতে দমে যায়। ধীমে সুরে বলে, না না, ছিজি কিসব বলছেন? তা পড়লে কেন? স্বামীর প্রেমে পড়লেই তো পাপ লাগে। রূপা লেপে মুখ ঢেকে নেয়। লোকটার আজ কি হলো? কেমন অদ্ভুত আচরণ করছে। সে কিছুক্ষণ লেপেই লুকিয়ে থাকে, দম বন্ধ লাগেই বেরিয়ে আসে। ফিটফিট করে তাকায় সাদমানের দিকে, চোখের উপর হাত রেখে শুয়ে আছে। রূপালী ডাকে, সাদ শুনছেন? আমি একটা কথা বলতে চাইছি। বলো, শুনছি। অবিচল ভঙ্গিতে বলল সাদমান। রূপালী দ্বিধাবোধের সাথে বলল, ফারিয়া আপাকে কম্বল দিতে গিয়েছিলাম, লাইট অফ ছিল। এই হাড় কাঁপানো ঠান্ডায় মেঝেতে শুয়ে কাঁদছিলেন। আপার জন্য আমার খারাপ লাগে। আমরা আরেকটা বেবি নেই ফারিয়া আপার জন্য। সাদমান চোখের উপর থেকে হাত সরল, পাশ ফিরে ছেলে গায়ে হাত রেখে বলল, এত দরদ তো বাবুকে দিয়ে দাও। রূপালী শুকনো ঢোকিল। আপনারই তো বোন, আমি জানি আপনি আপনার বোনের উপর জান হারান। একটা বাচ্চাই তো চাইছে, বাবুকে নিবে না? না আমি দিব,
তবে আর একটা বাচ্চা। সাদমানের রক্তিম চাহনিতে রূপালীর রন্ধে রন্ধে ভয় ছড়ায়। জুবান বন্ধ হয়ে যায় তার। সাদমান বিছানা ছাড়ে, ড্রয়ার খুলে সিগারেট বের করে ধরে। ব্যাপন প্রতিক্রিয়ায় বদ্ধ রুমে সিগারেটের গন্ধ ছড়িয়ে পড়ে। রূপালীর মাথা কাজ করা বন্ধ করে দেয়। লোকটা কি খুব বেশি রেগে গেল? রূপা এখানে আসো তো। গুরুগম্ভীর ডাকে রূপালীর হাত পা অসাড় হয়ে আসে। তবু নিজেকে টেনে হিসে নিয়ে আসে। সাদমান বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। রূপালী তার পিছু পিছু। সাদমান রূপালীর গলার ওড়না খুলে নিজ গলায় ঝুলায়। খুব কাছাকাছি মুখ নামিয়ে ধোয়া ছাড়ে। রূপালী খুব খুব করে কেসে ওঠে। শীতে নাকি ভয়ে জানেনি, তবে রূপালীর লোম খুব সজাগ। লোকটাকে ভয়ঙ্কর লাগছে। সাদমান কিছু সময় চুপ থেকে রূপালীকে পর্যবেক্ষণ করে। ঠকঠক করে কাঁপছে মেয়েটা। শুষ্ক ফাটা অধর নজর কাড়ে তার। সাদমান হাত বাড়িয়ে রূপালীর গালে রাখে। অধরে বৃদ্ধাঙ্গুল দ্বারা মৃদু চাপ প্রয়োগ করে ঘষা দেয়। রূপালীর গা শিরশির করে উঠল। হাত পায়ের অবশিষ্ট শক্তিটুকুনও শুষে নিল লোকটা। দাঁড়িয়ে থাকা দায় সাদমান হঠাৎ নীরবতা ভেঙে প্রশ্ন করল, তো সেকেন্ড বেবি ফারিয়াকে দিবে, তাই তো? রূপালী কথা বলতে ভয় পায় কিনা, কি বলবে? লোকটা রেগে যাবে, তবুও সাহস সঞ্চয় করে বলে, আপনি না চাইলে আমি দেওয়ার কি? সাদমান হাসল ক্ষীণ। বাবু পেটে আসার পর থেকেই তোমার কোল অবধি আসার জার্নিটুকু মনে আছে নিশ্চয়ই? 9টা মাস পেটে ধারণ করে বাবুর লাথিগোতা সহ্য করতে হয়। শ্বাস নেওয়া থেকে শুরু করে অহংকার পর্যন্ত প্রতিটি দান বাবুর সাথে শেয়ার করতে হয়। সাপার করার প্রতিটি মুহূর্তের কথা মনে আছে কি? আমার বাহুতে মুখ ডুবিয়ে ফুপিয়ে কাঁদতে, রাগে অভিমানে কথাও বলতেও পারতে না আমার সাথে। ঘন ঘন মুড সুইং করার হতো। আর লেবার পেন ভুলনি নিশ্চয়ই? পেটের এই দাগগুলোর দিকে তাকিয়েও একবার বাচ্চা কোলে আসলেই তার মুখ দেখার পর অন্য কাউকে দিতে পারবে তুমি? তোমার বুকে জমা মাতৃদুগ্ধ, অথচ বাচ্চা নেই। তোমার কাছে সহ্য করতে পারবে তুমি? রূপালী সাদমানের বলিষ্ঠ বুকে মুখ গুজে নিয়েছে আদিতেই। গুনগুনিয়ে কাঁদে সে। সাদমান বুকে চেপে রাখে। দীর্ঘশ্বাস ফেলে বলে, যা বলেছ আজ এখানেই শেষ। এসব মাথায় আনলে আমার ভয়ঙ্কর রূপটাও দেখবে। রূপালী আরেকটু মিশে যায় বুকটায়। সাদমান কিছু বলে না আর। দু কদম পিছিয়ে দেওয়ালে পিঠ ঠেকায়। সিগারেটের শেষ টান দিয়ে পায়ে পিষে বলল, আমি এখনো রেগে আছি রূপা। আমার ঠোঁটে চুমুকে রাগটা কমিয়ে দাও। রূপালী বুক থেকে মাথা রেখে মাথা ঝাঁকিয়ে নিষেধ করে, খাবে না। সাদমান রূপালীকে ঠেলে সরিয়ে দেওয়ার মিছে অভিনয় করে বলল, একটা চুমু আমি সেই বিয়ের পর থেকেই চেয়েই যাচ্ছি, তুমি দিলে না রূপা। এই আক্ষেপে আমি বুকে সারা জীবন পুষে রাখবো। রূপালী নিম্ন ওষ্ঠাধর কামড়ে লাজুক হাসল। লোকটা কি এক চুমু নিয়েই পড়ে থাকে? লোকটা কাছে আসলে সে কখনোই বাধা দেয়নি। এরপরও ধ্যাত সে বিড়বিড় করে বলে, আজ না, অন্য একদিন। সাদমান বাহু ধরে সোজাসুজি দাঁড় করিয়ে শুধালো, কি আজ না অন্য একদিন? আপনি যে বললেন। রূপা চোখ খিচে রেখেছে, যেন লাজে রাঙ্গা নতুন বউ। সাদমান কপালে ভাঁজ ফেলে জানতে চায়, চুমুর কথা বলছো? আজ না অন্য একদিন খাবে? রূপালী চোখ খিচে রেখে উপনিস মাথা নেড়ে সম্মতি দিল। সাদমান বিশ্বাস করে না তার কথা। অস্বস্তি আর লজ্জা থেকে পরিত্রাণ পেতে রূপালী বাবুর কান্নার বাহানা দেখায়। সাদমান ঘরে উকি দিয়ে দেখে নেয় বাবু হা করে ঘুমাচ্ছে। সে রূপার দিকে ফিরে বলল, চলো রূপা, জ্যোৎস্না দেখি দুজনে। শ্যামলা মুখটা আজ খুব কাছে, নেই কোনো দূরত্ব। চাইলে খুব করে ছুঁয়ে দেওয়া যাবে, আদরে সোহাগে ভরিয়ে দেওয়া যাবে। রূপসা এই সুযোগ মোটেও হাতছাড়া করবে না, কখনো না। সে পাঁজর ভরা ভালোবাসা নিবেদন করে ভালোবাসার মানুষটির কাছে গলদেশে দুই হতে চেপে মেজাজি মুখটা আজলাই ভরে উন্মাদের মতো গালে মুখে ঠোঁট বোলাই, পাগলের মতো জপে। অনেক ভালোবাসি চিনভাই, তুমি কেন বোঝো না আমার ভালোবাসা? আমি পিচ্ছি মানুষ হলেও তোমার প্রতি ভালোবাসার খামতি নেই। আমার সব ভালোবাসা উজাড় করে দিব তোমার দরবারে। একটিবার আপন করে নাও না, কথা দিচ্ছি তোমার সাথে 3 বেলায় পান্তা ভাত খাবো, তাও লবণ ছাড়া। লবণ ছাড়া তো গরম ভাতই খেতে পারে না সে। পান্তা ভাত কিভাবে খাবে ভাবে রূপসা, কিন্তু তার মন বলে সিন ভাই খাইয়ে দিলে সে পান্তা ভাত কেন, অপছন্দের ডাল ভাতও খেয়ে নিবে। চিনভাই,
তুমি ভালোবেসে বিষ দিলে আমি তাও সেবন করব। তাই বলে বিষ? বিষ খেলে তো গলা বুক জ্বলে। না না, সে বিষ খেতে পারবে না। তুই কি পাগল হলি? রূপসা অস্থির হয়ে পড়ে। চিন্ময়, তুমি সত্যি বিষ খেতে বলবে? আমি বিষ খাবো না, অনেক কষ্ট হয়। তার চেয়ে ভালো তুমি এক বাটি ভালোবাসা দিও, আমি ভালোবাসা কামড়ে কামড়ে খাবো। ভালোবাসা খাওয়া যায়, তাও বাটিতে করে? কি যে মনে তো পড়ছে না। তাহলে কি খাবে? রূপসা গালে হাত দিয়ে ভাবে। তখনই সিন ভাই রাগি রাগি চোখে তাকে খ্যাকশিয়ালের মতো খেকিয়ে ওঠে। আরামেই খাইস আয়েশ কইরা, আগে কলজা ভুনা করে দিবনে। আমি কলিজা খাই না তো। রূপসা অবুঝ মনে বলে আবারও। শ্যামলা মুখটা আজলাই ভরে বলল, আমি বরং তোমাকে চুমু খেয়ে দিন পার করব। আচ্ছা, চুমু খেয়ে পেট ভরে, আচ্ছা খেয়ে দেখি তো। বলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল রূপসা। মানুষ রূপী সিন ভাই হঠাৎই সাপ হয়ে যায়। রূপসা চেঁচিয়ে ওঠে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সাপটা ফনা তুলে রূপসাকে ধাওয়া করে। রূপসা দৌড়াতে থাকে, কিন্তু তার পা নেই। আশ্চর্য, পা কোথায় গেল? তখনই সাপটা হা করে রূপসাকে গিলে নিল। ঝট করে চোখ খুলো রূপসা। শ্বাসক্রিয়া স্বাভাবিক নয় মোটেও। এই শীতেও গায়ে ঘাম ছুটছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। মাথার ভেতর ঝিঝি করে, মনে হচ্ছে ঝিঝি পোকা ঢুকেছে। অসহ্য লাগছে কেন? মাথার চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নেই। গা ছাড়া দিতেই রূপসার মাথায় পোকা বেরিয়ে গেল। নিজেকে হালকা হালকা লাগছে। কম্বল টেনে আবারও চোখ বুজে। এই সিন ভাই বাস্তবেও জ্বালায়, স্বপ্নও জ্বালায়। চুমোটাও খেতে দিল না। হামি তুলে রূপসা, চোখে ঘুমের আবির্ভাব হব হব ভাব। তখনই কেউ বারান্দার দরজায় খটখটায়। রূপসা ভয়ে ভয়ে জমে যায়। আল্লাহ, ভূত! সে আম্মু বলে চেঁচাবে। তখনই খেয়াল হয় ভূত মহাশয়ের জেনা পরিচিত সম্বোধনে ডাকছে। রূপসা চমকে, এতটাই জোরে চমকায় মনে হলো আকাশ চেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তেজনায় রূপসা সব ভুলে দৌড় দেয়, তবে স্বপ্নের মতোই আগাতে পায় না। পা বেজে মেঝেতে উল্টে পড়ে যায়, বাড়ি খায় টেবিলের পায়ের সাথে। আশ্চর্যের বিষয়, ব্যথা অনুভূত হলো না। এটাও কি স্বপ্ন নাকি তার কল্পনা? কিন্তু ওই যে ডাকছে সে, তার কান কি ভূত শুনছে? রূপসা তড়িঘড়ি করে উঠে বেলকনি দরজা খুলে লম্বা লম্বা শ্বাস নেয়। দরজার সম্মুখে দণ্ডায়মান মানব চাপা কণ্ঠে ধমক দিল, দরজা খুলতে এতক্ষণ লাগে? শাড়ির বইন। রূপসার মাথা চক্কর দেয়। না, এটা স্বপ্নই। সিন ভাই তো পাগল রূপসার টানে ছুটে আসবে না। রূপসা মাথা ঘুরান দিয়ে পড়ে যায় মাটিতে। না, যে বুকটার জন্য রূপসার এত পাগলামি, সেই বুক আগলে নিয়েছে। বুকের মালিক কপালে বিরক্তির 3 ভাঁজ ফুটিয়ে বলল, মাইয়া মানুষ এত নক্কর চক্কর, জরায় ধরবি কইলেই হয়, মাথা ঘুরানোর নাটক করার কি আছে? না। রূপসা নড়চড়ে, ডিম লাইটের আলোয় জলজল করছে মেয়েটা। চোখের পাতা বন্ধ, তবে মুখটা হা করা। ছোট ছোট চুলগুলোকে বাচ্চাদের মতো ছুটি করেছে। ছাগলের শিঙের মতো দুপাশে 2 ছুটিতে আবার কি সব ক্লিপ লাগিয়েছে। সে মসৃণ গালে হাত ডাকে, এত নরম, মনে হচ্ছে শিমুল তুলা। সে গাল টিপ দিয়ে ডাকে, এই আদরের দুলালি। ঠোঁট কামড়ে হাসে। পাগলিটা সত্যি হুঁশ খুইয়েছে। সে বাহু ধরে দাঁড় করে টেনে নিয়ে বিছানায় শুয়ে বলল, বাপ ভাইয়ে খাইয়ে আটার বস্তা বানাইছে, সরঞ্জাম এই আটার বস্তা টানা কমজোর কথা। এই দুলালি ওঠ না। সিনান মাথা চুলকায় আর চোখে রূপসার আপদমস্তক দেখে নিল। মেয়েটার গায়ে ওড়না নেই, পরনে ফতেও সুবিধা না। ছিচি, সিনান তুই ভালো মানুষ। নিজের গালে 2টো চড় মারে সিন। কম্বল টেনে ঢেকে দেয় কতরখানি। দরজার কাছে গিয়ে খিল আটকে দিয়ে ফিরে আসে। তুলতুলে বিছানায় বসে শয়তান তাড়ানোর দোয়া দরুদ পাঠ করে বুকে ফু দিল কয়েক দফা। তারপর কম্বলের ভেতর ঢুকে রূপসা নরম দেহটা টেনে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। রূপসা আদুরে পেড়াল ছানার মতো উষ্ণতায় মিশে যেতে মরিয়া। সিনান হেসে কপালের সশব্দে চুম্বন করে। ভাবে এই হাড় কাঁপানো শীতের রাতে জব্বর ঘুম দিতে কোলবালিশ নিজের ঘরে তুলতেই হবে। কাঁচা রাস্তায় এক হাড্ডিসার সাইকেল ধীর গতিতে ধেয়ে চলেছে। সাইকেল চালাচ্ছে স্নান সালেহ। শ্যামল বদনখানি জুড়ে রাজ্যের চিন্তা। এক অদ্ভুত বাসনা মনকে পেরেশান করে চলেছে। তার পাঁজর জুড়ে প্রজাপতি দল কিলবিল করছে। বুকটা বড্ড অশান্ত। সাইকেলের হ্যান্ডেলে থাকা হাত জোড়া ঘেমে গেছে।
এই বুঝি সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধানের খেতে পড়ল, কিন্তু নিয়ন্ত্রণ হারানো যাবে না। তার ভাঙ্গা জোড়া সাইকেলে আজ অমূল্য সম্পদ বসেছে। সিনান ঘাড় বাঁকিয়ে দেখে নাই তাকে। রূপসা সাইকেল শক্ত করে ধরে আছে, মনটা তার খারাপ। সিনভাই কি সত্যি ওই শাপলা মেয়েটাকে বিয়ে করবে? শাপলা যে বলল ঈদের চাঁদেই বিয়ে হবে। শাপলা সিনভাইয়ের বউ হবে, রূপসা কেউ না। চোখ ভরে ওঠে নোনা জলে। সে ভগ্ন কণ্ঠে বলল,